গল্প পালঙ্কে আজ শুনবেন লিও টলস্টয়ের লেখা গল্প থ্রি কোশ্চেনস। তাহলে শুরু করা যাক। একদা কোনো এক জারের মনে হয়েছিল যে যদি তিনি সর্বদাই সব কাজ শুরু করার সঠিক সময় জানতে পারতেন, যদি তিনি জানতে পারতেন কারা সঠিক লোক যাদের কথা শুনতে হয় আর কাদের এড়িয়ে চলতে হয়, এবং সর্বোপরি যদি তিনি জানতে পারতেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি যেটি করা উচিত, তবে তিনি যে কাজের দায়িত্ব গ্রহণ করতেন সেটি করতে কখনোই ব্যর্থ হতেন না। আর এই চিন্তা তার মনে আসা মাত্রই তিনি সমগ্র রাজ্যে ঘোষণা করে দিলেন যে কেউ যদি তাকে শিখিয়ে দেন প্রত্যেকটি কাজের সঠিক সময় কোনটি, আর সবচেয়ে প্রয়োজনীয় লোক কারা, আর কিভাবে তিনি জানতে পারবেন কোন কাজটি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তবে তিনি তাকে বিশাল পুরস্কার দেবেন। জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ জারের কাছে এলেন, কিন্তু তারা সকলেই তার প্রশ্নগুলির ভিন্ন ভিন্ন উত্তর দিলেন। প্রথম প্রশ্নের উত্তরে কেউ কেউ বললেন যে প্রতিটি কাজের সঠিক সময় জানতে হলে আগে থেকে দিন, মাস ও বছরের একটি সারণী প্রস্তুত করতে হবে এবং অবশ্যই কঠোরভাবে সেই অনুসারে জীবন ধারণ করতে হবে। শুধুমাত্র এভাবে তারা বললেন সব কিছুই সঠিক সময় করা যেতে পারে। কেউ কেউ ঘোষণা করলেন যে প্রতিটি কাজের জন্য সঠিক সময় আগে থেকে নিরূপণ করা অসম্ভব, কিন্তু তাই বলে অলস বিনোদনে মগ্ন না থেকে কোনো কোনো ব্যক্তির উচিত যা ঘটে চলেছে তার দিকে মনোনিবেশ করা, আর তারপর যেটা সবচেয়ে প্রয়োজনীয় সেটা করা। আবার কেউ কেউ বললেন যে যা ঘটে চলেছে তার প্রতি যার যতই মনোযোগী হন না কেন, প্রতিটি কাজের সঠিক সময় সঠিকভাবে নিরূপণ করা কোনো ব্যক্তির পক্ষেই অসম্ভব। পক্ষান্তরে তার একটি জ্ঞানী ব্যক্তিদের উপদেষ্টা পরিষদ রাখা উচিত, যারা তাকে সব কিছুর সঠিক সময় নির্ধারণ করতে সাহায্য করবেন। পক্ষান্তরে আবার অন্যরা বললেন কিছু বিষয় আছে যেগুলি পারিষদের সামনে পেশ করার জন্য সময় পর্যন্ত পাওয়া যায় না, কিন্তু সেগুলি সম্পাদন করা হবে কি না সে সম্পর্কে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়, আর সেই সিদ্ধান্ত নিতে গেলে কাউকে আগে থেকে জানতে হবে কি ঘটতে চলেছে। একমাত্র জাদুকরেরাই সেটা জানেন, আর সে কারণে প্রতিটি কাজের সঠিক সময় জানতে হলে জাদুকরদের সঙ্গে পরামর্শ করা অবশ্যই প্রয়োজন। দ্বিতীয় প্রশ্নের উত্তরগুলিও ছিল একই রকমভাবে বিভিন্ন। কেউ বললেন যে ব্যক্তিদের জারের সবচেয়ে বেশি প্রয়োজন তারা হলেন পারিষদদের সদস্য। অন্যরা বললেন পুরোহিত, কেউ বললেন ডাক্তার বা চিকিৎসক, আবার কেউ বললেন সৈনিকেরাই সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তৃতীয় প্রশ্নটির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি সে বিষয়ে কেউ কেউ উত্তর দিলেন যে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজ্ঞান। কেউ জানালেন সেটি হলো রণকৌশল, কেউ আবার বললেন যে সেটি হলো ধর্মীয় উপাসনা। সব উত্তরগুলি ভিন্ন ভিন্ন হওয়ায় যার কারো সঙ্গে একমত হতে পারলেন না, আর কাউকেই পুরস্কার দিলেন না। কিন্তু তখনও তার প্রশ্নগুলির সঠিক উত্তর খুঁজে পাওয়ার ইচ্ছায় তিনি এক সন্ন্যাসীর সঙ্গে পরামর্শ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন, যিনি তার জ্ঞানের জন্য সুবিদিত ছিলেন। সন্ন্যাসী এক অরণ্যে বসবাস করতেন, যেটি তিনি কখনোই পরিত্যাগ করতেন না, আর তিনি সাধারণ মানুষ ব্যতীত কারো সঙ্গেই দেখা করতেন না। তাই যার সাধারণ পোশাক পরিধান করলেন, আর সন্ন্যাসীর কুটিরে পৌঁছানোর আগেই তার ঘোড়া থেকে নেমে পড়লেন এবং তার দেহরক্ষীকে পিছনে রেখে একাকী গমন করলেন। যার যখন নিকটবর্তী হলেন
সন্ন্যাসী তখন কুটিরের সামনে মাটি খুঁড়ছিলেন। জারকে দেখে তিনি তাকে অভ্যর্থনা জানালেন আর মাটি খুঁড়েই চললেন। সন্ন্যাসীটি ছিলেন দুর্বল ও কৃশকায়, আর যতবারই তিনি কোদাল দিয়ে কুপিয়ে সামান্য পরিমাণ মাটি তুলছিলেন ততবারই তিনি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। জার তার কাছে গেলেন এবং বললেন, আমি আপনার কাছে এসেছি জ্ঞানী সন্ন্যাসী। আপনার কাছে 3টি প্রশ্নের উত্তর জানতে। সঠিক সময়ে সঠিক কাজ করার ব্যাপারটি আমি কিভাবে জানতে পারি? কোন লোকগুলিকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন, আর সেই কারণেই অন্যান্যদের চেয়ে কার প্রতি আমি সবচেয়ে বেশি মনোযোগ দেব, আর কোন কোন বিষয়গুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর আমার প্রথম মনোযোগ দেওয়া প্রয়োজন। সন্ন্যাসী জারের কথা শুনলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। তিনি শুধুমাত্র তাঁর হাতে থুতু ফেললেন আর পুনরায় মাটি খোঁড়া শুরু করলেন। আপনি ক্লান্ত? জার বললেন, কোদালটি আমায় দিন আর আপনার হয়ে কিছুক্ষণের জন্য কাজ করতে দিন। ধন্যবাদ, সন্ন্যাসী বললেন। আর জারকে কোদালটি দিয়ে তিনি মাটির ওপর বসে পড়লেন। যখন তার 2টি বীজতলা খোঁড়া হয়ে গেল, জার থামলেন এবং বারংবার প্রশ্নগুলি করতে লাগলেন। আবার সন্ন্যাসী কোনো উত্তর দিলেন না, কিন্তু উঠে পড়লেন, কোদালটির জন্য তার হাত প্রসারিত করলেন এবং বললেন, এবার আপনি কিছু সময় বিশ্রাম করুন আর আমায় কিছু সময় কাজ করতে দিন। জার কিন্তু তাকে কোদালটি দিলেন না আর খোঁড়ার কাজ চালাতেই লাগলেন। 1 ঘন্টা অতিক্রান্ত হলো এবং আরও 1 ঘন্টা। গাছের পেছনে সূর্য ডুবতে শুরু করলো আর জার অবশেষে কোদালটি মাটিতে গেঁথে রাখলেন এবং বললেন, আমি আপনার কাছে এসেছিলাম জ্ঞানী সন্ন্যাসী, আমার প্রশ্নগুলির উত্তর জানার জন্য। যদি আপনি আমায় তা দিতে না পারেন তবে আমায় বলুন, তাহলে আমি বাড়ি ফিরে যাব। কেউ একজন এখানে দৌড়ে আসছে। সন্ন্যাসী বললেন, দেখা যাক লোকটি কে। জার ঘুরে দাঁড়ালেন এবং দেখলেন একজন দাড়িওয়ালা লোক অরণ্যের ভেতর থেকে ছুটে আসছে। লোকটি তার পেট হাত দিয়ে চেপে ধরে রেখেছিল আর সেই হাতগুলির নিচ দিয়ে রক্ত পড়ছিল। যখন সে জারের কাছে পৌঁছালো, সে নিস্তেজভাবে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। জার ও সন্ন্যাসী লোকটির পোশাক আলগা করে দিলেন। তার পেটে এক গভীর ক্ষত ছিল। জার তার পক্ষে যতদূর করা সম্ভব সেটি পরিষ্কার করে দিলেন এবং তার নিজের রুমাল ও সন্ন্যাসীর তোয়ালে দিয়ে সেটি ব্যান্ডেজ করে দিলেন। কিন্তু রক্ত ঝরা বন্ধ হলো না। আর জার উষ্ণ রক্তে ভেজা ব্যান্ডেজটি বারংবার সরিয়ে দিতে অর্থাৎ পাল্টে দিতে লাগলেন আর পরিষ্কার করতে লাগলেন আর ক্ষতস্থানটি পুনরায় বেঁধে দিতে লাগলেন। অবশেষে যখন রক্ত ঝরা বন্ধ হলো, লোকটি জ্ঞান ফিরে পেল এবং পান করার জন্য কিছু চাইল। জার বিশুদ্ধ জল আনলেন আর তাকে সেটে দিলেন। ইতিমধ্যে সূর্য অস্ত গেল আর ঠান্ডা হয়ে এলো। তাই জার সন্ন্যাসীর সাহায্য নিয়ে আহত লোকটিকে বহন করে কুটিরে নিয়ে গেলেন এবং বিছানায় তাকে শুইয়ে দিলেন। বিছানায় শুয়ে লোকটি তার চোখ বন্ধ করল ও চুপ হয়ে গেল। কিন্তু জার সারাদিন হাঁটাহাঁটি করে ও মাটি কোপানোর কাজ করে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তিনি চৌকাঠে গুটিসুটি মেরে পড়ে রইলেন আর ঘুমিয়েও পড়লেন, এতটাই গভীরভাবে যে গ্রীষ্মকালের ছোট রাতটি তিনি ঘুমিয়েই কাটিয়ে দিলেন। সকালে যখন তার ঘুম ভাঙল, তিনি কোথায় রয়েছেন
বা বিছানায় শুয়ে থাকা ও তার দিকে জল চোখে গভীর মনোযোগ সহকারে একদৃষ্টে তাকিয়ে থাকা অজানা দাড়িওয়ালা লোকটি কে তার মনে পড়ার আগেই জারের যথেষ্ট সময় লেগে গেল। আমায় ক্ষমা করুন, দাড়িওয়ালা লোকটি ক্ষীণ স্বরে বলে উঠল, যখন সে দেখল যে জার জেগে উঠেছেন আর তার দিকে তাকিয়ে রয়েছেন। আমি তোমায় চিনি না, আর তোমাকে ক্ষমা করে দেওয়ার মতো কিছুই হয়নি, জার বললেন। আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আমি আপনার সেই শত্রু যে আপনার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য শপথ করেছিল, কারণ আপনি তার ভাইকে হত্যা করেছিলেন এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছিলেন। আমি জানতাম আপনি সন্ন্যাসীর সঙ্গে দেখা করার জন্য একাকী গমন করেছেন, আর আমি আপনাকে ফেরার পথে হত্যা করার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু দিন অতিক্রান্ত হয়ে গেল এবং আপনি ফিরলেন না। তাই আমি আপনাকে খোঁজার জন্য আমার গোপন অবস্থান থেকে বেরিয়ে এলাম আর আপনার দেহরক্ষীর সম্মুখীন হলাম, এবং তারা আমাকে চিনতে পেরে আহত করল। আমি তাদের কাছ থেকে পলায়ন করলাম, কিন্তু আপনি যদি আমার ক্ষতস্থান পরিষ্কার করে কাপড় না বেঁধে দিতেন, তবে রক্তপাতে আমার মৃত্যু হতো। আমি আপনাকে মেরে ফেলার ইচ্ছা প্রকাশ করেছিলাম, আর আপনি আমার জীবন রক্ষা করলেন। এখন যদি আমি বাঁচি, আর যদি আপনি চান, আমি আপনার সবচেয়ে বিশ্বস্ত ভৃত্যরূপে আপনার সেবা করব, আর আমার পুত্রদেরও একই কাজ করার আদেশ দেব। আমায় ক্ষমা করুন। এত সহজেই তার বন্ধুর প্রতি শান্তি স্থাপন করতে পেরে আর তাকে বন্ধুরূপে পেয়ে যার খুবই খুশি হয়েছিলেন, আর তিনি তাকে শুধুমাত্র ক্ষমাই করলেন না, তবে এটাও বললেন যে তিনি তার ভৃত্যদের ও তার নিজের চিকিৎসককে তার পরিচর্যার জন্য পাঠিয়ে দেবেন, আর তার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিলেন। আহত লোকটির কাছ থেকে বিদায় নিয়ে যার বারান্দায় বেরিয়ে গেলেন আর সন্ন্যাসীর খোঁজে চতুর্দিকে তাকালেন। যাবার আগে তিনি যে প্রশ্নগুলি রেখেছিলেন সেগুলির উত্তর জানার জন্য আরেকবার প্রার্থনা জানানোর ইচ্ছে প্রকাশ করলেন। সন্ন্যাসী নতজানু হয়ে বাইরের বীজতলায় বীজ বুনছিলেন, যেটি আগের দিন খোঁড়া হয়েছিল। যার তার দিকে এগিয়ে গেলেন এবং বললেন, হে জ্ঞানী, আমি শেষবারের মতো আমার প্রশ্নের উত্তরের জন্য প্রার্থনা জানাচ্ছি। আপনি তো ইতিমধ্যেই উত্তর পেয়ে গেছেন। সন্ন্যাসী তখনও তার সরু পা দুটির ওপর গুটিসুটি মেরে আর তার সামনে দাঁড়িয়ে থাকা জারের দিকে মুখ তুলে তাকিয়ে বললেন, কিভাবে উত্তর পেলাম? আপনি কি বোঝাতে চাইছেন? জার জিজ্ঞেস করলেন। এই দেখুন না, সন্ন্যাসী উত্তর দিলেন, যদি আপনি গতকাল আমার দুর্বলতার প্রতি দয়া না দেখাতেন আর আমার জন্য ওই বীজতলাগুলি না খুঁড়ে ফিরে যেতেন, তবে ওই লোকটি আপনাকে আক্রমণ করত, আর আপনি আমার সঙ্গে না থাকার জন্য অনুশোচনা করতেন। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যখন আপনি বীজতলাগুলি খুঁড়ছিলেন, আর আমি ছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল আমার উপকার করা। এরপর যখন ওই লোকটি দৌড়ে আমাদের কাছে এলো, সবচেয়ে মূল্যবান সময়টি ছিল যখন আপনি তার সেবা করেছিলেন, কারণ আপনি যদি তার ক্ষতস্থানটি বেঁধে না দিতেন, তবে সে আপনার সঙ্গে শান্তি স্থাপন না করেই মারা যেত। তাই সে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর আপনি তার জন্য যা করেছিলেন
সেটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে মনে রাখবেন, একটি মাত্র সময় রয়েছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো এখন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এটাই একমাত্র সময় যখন আমাদের যে কোনো কাজ করার ক্ষমতা থাকে। সবচেয়ে প্রয়োজনীয় ব্যক্তি হলেন তিনি যার সঙ্গে আপনি রয়েছেন, কারণ কোনো মানুষই জানে না অন্য কারোর সঙ্গে তার আদৌ কোনো সম্পর্ক স্থাপিত হবে কি না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সেই লোকের মঙ্গল সাধন করা, কারণ শুধুমাত্র সেই উদ্দেশ্যেই মানুষকে এই জগতে পাঠানো হয়েছে।